হ্যালো বন্ধুরা, শেখ বাড়ির বড় ছেলের সাথে কি হয়েছিল সিজন 2 নিয়ে আসলাম, পর্ব 14। শেখ বাড়ির দুপুরের আকাশটা ছিল শরতের মেঘের মতো ঝকঝকে নীল। উঠোনের এক কোণে থাকা শিউলি গাছটা থেকে ঝরে পড়া ফুলের সাদা আস্তরণে সকালের শিশির তখনও শুকোয়নি। বাড়ির ভেতরে ইলিশ পোলাওয়ের মন মাতানোর গন্ধ, স্বজনদের কোলাহল আর সাহারা বানুর অনর্গল স্নেহের বকুনিতে পরিবেশটা ছিল এক কথায় উৎসব মুখর। সমস্ত বিষণ্ণতার মেঘ সরিয়ে শেখ বাড়ি যেন বহুদিন পর তার বুকের গভীরে প্রাণ ভরে শ্বাস নিচ্ছিল। আমেনা বেগমের চোখ দুটো আজ ঘুরছিল একজনের দিকেই, অলিভিয়া। মেয়েটি যখন সাহারা বানুর সাথে রান্নাঘরে টুকটাক হাতে সাহায্য করছিল, যখন নেহার সাথে নিচু গলায় হেসে উঠছিল, কিংবা যখন রাফিদের দিকে আর চোখে তাকিয়ে আবার চট করে চোখ সরিয়ে নিচ্ছিল, আমেনা বেগমের সত্তাটা যেন এক অদ্ভুত প্রশান্তিতে ভরে উঠছিল। অলিভিয়ার লাজুক চাহনি, স্নিগ্ধ হাসি আর নম্র আচরণ, সব কিছুতেই তিনি এক নিখুঁত প্রতিচ্ছবি দেখতে পাচ্ছিলেন, যে প্রতিচ্ছবিটা তিনি তার বড় ছেলের শূন্য জীবনে এঁকে দিতে চেয়েছিলেন। রিয়ার মতো ঝকমকে আধুনিকতার চাকচিক্য নয়, অলিভিয়ার মধ্যে ছিল মাটির প্রদীপের মতো স্নিগ্ধ মায়াবী এক আলো, যে আলোয় ঘর আলোকিত হয়, মন শান্ত হয়। তিনি দেখলেন রাফি যখন বসার ঘরে আব্রাহামের সাথে কথা বলছিল, অলিভিয়া এক গ্লাস পানি নিয়ে নিঃশব্দে তার পাশে রেখে গেল। কোনো কথা হলো না, শুধু দুটো চোখের পলক এক মুহূর্তের জন্য এক হলো। কিন্তু ওই এক মুহূর্তের নীরব ভাষায় যেন হাজারো কথা বলে গেল। আমেনা বেগমের মনটা হঠাৎ করে কেমন অস্থির হয়ে উঠল। এই মেয়েটাই হয়তো পারবে তার পাথর হয়ে যাওয়া ছেলেটার মনে আবার ঝর্ণা নামাতে। রিয়ার দেওয়া ক্ষতটা হয়তো এই মেয়ের ভালোবাসার মলমেই শুকিয়ে উঠবে। সিদ্ধান্তটা তিনি এক মুহূর্তেই নিয়ে ফেলেন। সুযোগ খুঁজছিলেন আব্রাহামের সাথে একা কথা বলার। সুযোগটা মিলেও গেল যখন আব্রাহাম ফোন হাতে নিয়ে কথা বলতে বলতে বাইরের বারান্দায় এসে দাঁড়ালো। আমেনা বেগম ধীর পায়ে তার পেছনে গিয়ে দাঁড়ালেন। আব্রাহামের কথা শেষ হলে তিনি নরম গলায় ডাকলেন, বাবা, দুটো কথা ছিল। আব্রাহাম ঘুরে দাঁড়িয়ে সম্মান জানিয়ে বলল, জি খালাম্মা, বলুন। আমেনা বেগম একটু ইতস্ত করলেন। এমন একটা ব্যক্তিগত প্রসঙ্গের অবতারণা কিভাবে করবেন তা ঠিক গুছিয়ে উঠতে পারছিলেন না। তার চোখের দিকে তাকিয়ে আব্রাহামই সহজ করে দিল, কোনো সংকোচ করবেন না খালাম্মা, আমাকে নিজের ছেলের মতোই বলতে পারেন। এই আশ্বাসটুকু পেয়েই আমেনা বেগমের ভেতরের জড়তা কেটে গেল। তিনি আব্রাহামের মাথায় হাত বুলিয়ে বললেন, তুমি তো সবই জানো বাবা, আমার রাফিদের জীবনটা কেমন এলোমেলো হয়ে গেল। ছেলেটা হাসতে ভুলে গেছে, বাঁচতে ভুলে গেছে। ওর মুখের দিকে তাকালে আমার বুকের ভেতরটা হাহাকার করে ওঠে। তার গলা ধরে এলো। আঁচলে চোখ মুছে তিনি আবার বললেন, আমি আর আমার ছেলেটাকে এভাবে দেখতে পারছি না। আমি চাই ওর জীবনে এমন একজন আসুক যে ওর সব কষ্ট ভুলিয়ে দেবে, ওর ভাঙা আয়নাটাকে আবার জোড়া লাগিয়ে দিবে। আব্রাহাম চুপ করে শুনছিল। সে বুঝতে পারছিল আমেনা বেগম কোন দিকে ইঙ্গিত করছেন। আমেনা বেগম সরাসরি অলিভিয়াদের বসার ঘরের দিকে ইশারা করে বললেন, অলিভিয়া মেয়েটাকে আমার বড্ড মনে ধরেছে বাবা। কি লক্ষ্মী, শান্তশিষ্ট মেয়ে। ওর দিকে তাকালে মনটা কেমন জুড়িয়ে যায়। তুমি তো তোমার চাচা চাচিকে চেনো, জানো। যদি যদি কোনোভাবে এই সম্পর্কটা। কথাটা শেষ করতে পারলেন না তিনি। এক মায়ের আকুতি, আশা আর ভয় মিশানো কণ্ঠস্বর বারান্দার বাতাসে ভাসতে লাগলো। বারান্দার ঠিক পাশে ছিল একটা বড় জানালা। সেই জানালার আড়ালে দাঁড়িয়ে ছিল অলিভিয়া। সে এসেছিল রাফিদকে ডাকতে, কারণ সাহারা বানু সবাইকে খেতে ডাকছিলেন। কিন্তু আমেনা বেগমের কথাগুলো কানে আসতেই তার পা দুটো যেন মাটিতে আটকে গেল। বুকের ভেতরটা ধড়াস করে উঠল।
হৃৎপিণ্ডটা যেন মুহূর্তের জন্য থেমে গিয়ে আবার দ্বিগুণ গতিতে চলতে শুরু করলো। আমেনা বেগম তাকে রাফিদের জীবনসঙ্গী হিসেবে ভাবছেন। এই কথাটা যেন একরাশ রঙিন প্রজাপতি হয়ে তার সমস্ত চেতনায় ডানা ঝাপটাতে লাগলো। যে মানুষটাকে সে দূর থেকে ভালোবেসেছে, যার এক ঝলক দেখার জন্য মনটা আকুল থেকেছে, যার সামান্য সান্নিধ্য তার বুকের ভেতর ঝড় তুলেছে, সেই মানুষটার সাথে তার নামটা জুড়ে দেওয়ার কথা হচ্ছে। অলিভিয়ার মনে হলো সে যেন স্বপ্ন দেখছে, এক অবিশ্বাস্য সুন্দর স্বপ্ন। তার গাল দুটোয় রক্তের আভা ছড়িয়ে পড়ল, ঠোঁটের কোণে ফুটে উঠল এক আত্মহারা হাসি। সে জানালার পর্দাটা আরো শক্ত করে আঁকড়ে ধরল, যেন এই স্বপ্নটা সত্যি কিনা তা যাচাই করে নিতে পারে। ওদিকে আব্রাহাম আমেনা বেগমের কাঁধে হাত রেখে আশ্বস্ত করল, খালাম্মা, আপনি একদম চিন্তা করবেন না। অলিভিয়া শুধু আপনার নয়, আমাদের সবারই খুব পছন্দের। ও আমার ছোট বোনের মতো, আর রাফিদ ভাইয়ের মতো একজন মানুষের জন্য ওর চেয়ে ভালো আর কেউ হতে পারে না। আপনি যখন চেয়েছেন তখন আমি আজই আমার চাচার সাথে কথা বলবো। আমি এক্ষুনি চাচাকে ফোন করে এখানে আসতে বলছি। আমার মন বলছে ওনারা এই বাড়ি আর এই বাড়ির মানুষগুলোকে দেখলে না করতে পারবেন না। এই কথাগুলো অলিভিয়ার কানে অমৃতের মতো শোনালো। তার মনে হলো তার জীবনের সবচেয়ে বড় চাওয়াটা বুঝি পূরণ হতে চলেছে। সে খুশিতে প্রায় লাফিয়ে উঠতে গিয়েও নিজেকে সামলে নিল। নিঃশব্দে সেখান থেকে সরে এসে নিজের উচ্ছ্বাসটুকু বুকের গভীরে চেপে রাখলো। তার বরাবর মনে হচ্ছিল শেখবাড়ির বাতাসে আজ শুধু বেলি বা শিউলি ফুলের গন্ধ নয়, তার স্বপ্ন সত্যি হওয়ার গন্ধও মিশে আছে। ঘন্টা দুয়েকের মধ্যেই শেখবাড়ির সামনে আরও একটি গাড়ি এসে থামলো। আব্রাহামের ফোন পেয়ে তার চাচা আবির রহমান, চাচি আর তাদের বড় ছেলে সপরিবারে এসে হাজির হলেন। আমেনা বেগম আর সাহারা বানু যেভাবে আন্তরিকতা আর উষ্ণতা দিয়ে তাদের বরণ করে নিলেন, তাতে আবির রহমান ও তার স্ত্রী মুগ্ধ হয়ে গেলেন। শেখবাড়ির প্রাচীন স্থাপত্য, সাজানো গোছানো উঠোন, আর সবচেয়ে বড় কথা মানুষগুলোর অকৃত্রিম আন্তরিকতা তাদের মন ছুঁয়ে গেল। খাওয়ার টেবিলে বসে নানান কথার মাঝে দুই পরিবার একে অপরের সাথে পরিচিত হতে লাগলো। রাফি চুপচাপ থাকলেও তার মার্জিত আচরণ আর সৌম্য চেহারাটা অলিভিয়ার মায়ের বেশ পছন্দ হলো। আবির রহমান একজন বিচক্ষণ মানুষ। তিনি রাফিদের চোখের দিকে তাকিয়ে তার ভেতরের অস্থিরতা আর ব্যক্তিত্ব বোঝার চেষ্টা করছিলেন। সব কিছুই ঠিকঠাক চলছিল। একটা সুন্দর সম্পর্কের প্রথম ধাপগুলো যেন খুব মসৃণভাবেই পার হচ্ছিল। খাওয়া দাওয়ার পর যখন বসার ঘরে সবাই এবার এসে বসলো, তখন আব্রাহামই তার চাচার দিকে তাকিয়ে মূল প্রসঙ্গের অবতারণা করলো। চাচা, আপনারা তো দেখছেনই রাফিদ ভাই কেমন ছেলে, আর শেখ পরিবারের সম্মান আর ঐতিহ্য সম্পর্কেও আপনারা জানেন। খালাম্মা চান অলিভিয়ার সাথে রাফিদ ভাইয়ের সম্পর্কটা যদি আমরা পাকাপাকি করি। কথাটা শেষ হওয়ার আগেই অলিভিয়ার মা মৃদু হাসলেন। আবির রহমানও মাথা নেড়ে সম্মতি জানালেন, যার অর্থ তাদের প্রাথমিক আপত্তি নেই। অলিভিয়ার বুকের ভেতর তখন আনন্দের ঢেউ আছড়ে পড়ছে। সে মাটির দিকে তাকিয়ে নিজের হাতের আঙুল মোচড়াতে লাগলো, কিন্তু তার পুরো সত্তা জুড়ে তখন এক রঙিন বসন্ত। আমিনা বেগম ভাবলেন, এই হলো সঠিক সময় যখন অতীতের সবটা পরিষ্কার করে নেওয়া উচিত। নতুন সম্পর্কের ভিত্তি কোনো মিথ্যার ওপর দাঁড় করানো ঠিক হবে না। তিনি একটু গলা খাকারি দিয়ে শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে বললেন, ভাই সাহেব, আপনাদের কাছে আমার একটা কথা পরিষ্কার করে নেওয়ার আছে। আপনাদের মেয়েকে আমি আমার বাড়ির বউ করে আনতে চাই। এ আমার পরম সৌভাগ্য, কিন্তু আমি চাই না অতীতের কোনো ভুলের জন্য আপনারা আমাকে দোষারোপ করেন। তাই সত্যিটা আপনাদের জানানো প্রয়োজন। ঘরের ভেতর হঠাৎই এক গভীর নীরবতা নেমে এলো। সবাই উৎসুক হয়ে আমিনা বেগমের দিকে তাকালো। আবির রহমান কৌতূহলী চোখে প্রশ্ন করলেন, কিসের সত্যি বোন? আমিনা বেগম একটা লম্বা শ্বাস নিলেন, তারপর বললেন, আমার ছেলে রাফিদের এর আগে একটা সম্পর্ক প্রায় বিয়ে পর্যন্ত গড়িয়েছিল।
কথাটা একটা অপ্রত্যাশিত মোড়ের মতো এলো। বসার ঘরের আনন্দঘন পরিবেশটা মুহূর্তেই যেন থমথমে হয়ে গেল। অলিভিয়ার বাবা মায়ের হাসি মাখা মুখটা গম্ভীর হয়ে গেল। অলিভিয়ার বড় ভাইয়ের কপালে চিন্তার ভাঁজ পড়ল। আর অলিভিয়া, তার মনে হলো কেউ যেন তার রঙিন স্বপ্নটাকে এক ঝটকায় সাদা কালো করে দিয়েছে। তার হৃৎপিণ্ডটা ধপ করে নিচে পড়ে গেল। আমেনা বেগম বলে চললেন, কিন্তু যখন ছেলেটার চাকরি চলে গেল, বড় একটা ধাক্কা লাগলো। যখন ওর সব কিছু প্রায় শূন্যের কোঠায় নেমে এসেছিল, তখন মেয়েটা ওর হাত ছেড়ে দেয়। দুঃসময়ে পাশে থাকার বদলে সে আমার ছেলের শূন্য পকেট দেখে তাকে ত্যাগ করে চলে যায়। আমার ছেলেটা একটা বড় প্রতারণার শিকার হয়েছে। আমেনা বেগম নিজের ছেলের হয়ে সবটা বলার চেষ্টা করলেন। তিনি বোঝানোর চেষ্টা করলেন রাফিদের কোনো দোষ ছিল না, কিন্তু সমাজের কঠিন বাস্তবতা তার আবেগ দিয়ে মাপা যায় না। আবির রহমান একজন বাস্তববাদী এবং আত্মসম্মানী মানুষ। তিনি কিছুক্ষণ চুপ করে থেকে অবশেষে নীরবতা ভাঙলেন। তার কণ্ঠস্বর ছিল শান্ত, কিন্তু তার প্রতিটি শব্দ ছিল চূড়ান্ত সিদ্ধান্তের মতো ভারী। বোন, আপনারা অনেক ভালো মানুষ। আপনাদের বাড়ি, আপনাদের আতিথেয়তা সবকিছুই আমাদের মুগ্ধ করেছে। রাফিদ ছেলেটিকেও আমার অপছন্দ হয়নি, কিন্তু তিনি এক মুহূর্ত থামলেন। তারপর রাফিদের দিকে সরাসরি তাকিয়ে বললেন, দেখো বাবা, আমার একটি মেয়ে, তাকে আমি রাজকন্যার মতো মানুষ করেছি। তার জীবনে আমি কোনো কাটার আঁচড় লাগতে দিতে চাই না। যে ছেলে ভালোবাসার চেয়ে টাকার কাছে একবার হেরে গেছে, তার মনে এক ধরনের তিক্ততা জন্মানো স্বাভাবিক। সে কি আর কোনো সম্পর্ককে সহজভাবে বিশ্বাস করতে পারবে? তার মনে সবসময় একটা ভয়, একটা সন্দেহ থেকে যাবে। আমি আমার মেয়ের জীবনটাকে এমন এক অনিশ্চয়তার মুখে ঠেলে দিতে পারি না। তার কথাগুলো ছিল যুক্তিসঙ্গত। একজন বাবার দিক থেকে দেখলে হয়তোবা সঠিকও, কিন্তু সেই কথাগুলো শেখবাড়ির মানুষগুলোর বুকের উপর হাতুড়ির মতো আঘাত করলো। রাফিদের মাথাটা লজ্জায়, অপমানে আর নিজের দুর্ভাগ্যের কথা ভেবে ঝুঁকে পড়ল। রিয়ার দেওয়া ক্ষতটা যেন আবার দগদগে হয়ে উঠল। সে আজ শুধু নিজে একা নয়, তার পুরো পরিবারকে তার অতীতের কারণে অপমানিত হতে দেখছে। আমেনা বেগমের চোখ দিয়ে টপটপ করে পানি পড়তে লাগলো। হাত জোর করে বলতে গেলেন, ভাই সাহেব, আমার ছেলেটাকে একটা সুযোগ। কিন্তু আবির রহমান তাকে থামিয়ে দিলেন। আমাকে মাফ করবেন বোন, এই সম্পর্কটা সম্ভব নয়। আমরা চাই না এমন একটা তিক্ত অতীত আমাদের দুই পরিবারের ভবিষ্যতের ছায়া হয়ে দাঁড়াক। অলিভিয়া পাথরের মূর্তির মতো বসেছিল। তার বাবা যে কথাগুলো বলছে সেগুলো তার কাছে অর্থহীন মনে হচ্ছিল। রাফিদের অতীত যাই হোক না কেন, তার মন তো শুধু বর্তমানে রাফিদকেই চায়। তার ভাঙা মনটাকে সে ভালোবাসা দিয়ে সারিয়ে তুলতে চায়, কিন্তু তার মুখ দিয়ে একটা কথাও বের হলো না। বাবার সিদ্ধান্তের ওপর কথা বলার সাহস বা শিক্ষা কোনোটাই তার ছিল না। তার চোখ দুটো জলে ভরে উঠল। সে আর চোখে রাফিদের দিকে তাকালো। রাফিদের নতজানু চেহারাটা দেখে তার বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে গেল। মনে হলো এই মানুষটার কষ্টগুলো যদি সে নিজের করে নিতে পারত। অলিভিয়ার পরিবার আর এক মুহূর্ত বসলো না। তারা অত্যন্ত বিনয়ের সাথে বিদায় নিয়ে চলে গেল। শেখবাড়ির দরজা পর্যন্ত তাদের এগিয়ে দিতে গিয়ে আমেনা বেগমের পা দুটো কাঁপছিল। তারা চলে যাওয়ার পর বাড়িটার ভেতর যেন এক শোকের ছায়া নেমে এলো। যে বাড়িটা কিছুক্ষণ আগেও হাসির কলরবে মুখর ছিল, সেই বাড়িটাই এখন এক কবরের মতো নীরব। সাহারা বানু মাথায় হাত দিয়ে বসে পড়লেন। নেহা আর আব্রাহাম অপরাধীর মতো মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। আর রাফিদ, সে ধীরে ধীরে উঠে দাঁড়ালো। কারো দিকে না তাকিয়ে, কোনো কথা না বলে সে নিজের ঘরের দিকে হাঁটতে শুরু করলো। তার হেঁটে যাওয়াটা কোনো জীবন্ত মানুষের মতো ছিল না। মনে হচ্ছিল যেন একটা লাশ হেঁটে যাচ্ছে। তার আত্মাটাকে এইমাত্র আবার হত্যা করা হয়েছে। আমেনা বেগম ছুটে গিয়ে ছেলের পথ আটকালেন। কান্না ভেজা গলায় বললেন, বাবা রাফিদ, তুই মন খারাপ করিস না, আমি আবার কথা বলবো ওদের সাথে। রাফিদ তার মায়ের দিকে তাকালো।
তার চোখে জল ছিল না, ছিল এক গভীর শূন্যতা। সেই শূন্য দৃষ্টিতে তাকিয়ে সে শান্ত গলায় পড়ল, আর চেষ্টা করে লাভ নেই মা, আমার ভাগ্যেই হয়তো সুখ লেখা নেই, কিছু দাগ কখনোই মোছা যায় না। এই বলে সে নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল। সেই বন্ধ দরজার দিকে তাকিয়ে আমেনা বেগমের মনে হলো রিয়ার লাগিয়ে যাওয়া আগুনটা হয়তো নিভে গিয়েছিল, কিন্তু আজকের এই প্রত্যাখ্যান সেই ছাই চাপা আগুনে আবার ঘি ঢেলে দিল, যে আগুন এখন শুধু রাফিদের নয়, পুরো শেখ বাড়িকে পোড়াতে শুরু করেছে। হ্যালো বন্ধুরা, শেখ বাড়ির বড় ছেলে সিজন 2 গল্পটা তোমাদের কেমন লেগেছে? আর হ্যাঁ, এরকম গল্প পেতে আমাদের মামুন লাভ স্টোরি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। লাইক কমেন্ট শেয়ার চাই। ধন্যবাদ।